গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ চতুর্দশ ও শেষ পর্ব। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সর্বজয়া চাহিয়া চিন্তিয়া কোন রকমে অপুর উপনয়নের ব্যবস্থা করিল। পরের বাড়ি ঠাকুর দালানের রোয়াকের কোণে ভয়ে ভয়ে কাজ সারিতে হইল। বামনি মাসি নাড়ু ভাজিতে সাহায্য করিল। দু একজন রাঁধুনি বামুন ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আসিল। বাহিরের সম্ভ্রান্ত লোকের মধ্যে বীরু গোমস্তা ও দিনু খাজাঞ্চি। উপনয়ন মিটিয়া যাওয়ার দিন কতক পরে অপু নিজের ঘরটিতে বসিয়া বসিয়া লীলার দেওয়া বাঁধানো মুকুল পড়িতেছিল। খোলা দরজা দিয়া কে ঘরে ঢুকিল। অপু যেন নিজের চক্ষে বিশ্বাস করিতে পারিল না। তাহার পরই বলিয়া উঠিল, এ কি? বা কখন? লীলা কৌতুক ও হাসি ভরা চোখে দাঁড়াইয়া। অপু বলিল, বা বেশ তো তুমি বলে গেলে সোমবারে আসবো কলকাতা থেকে। কত সোমবার হয়ে গেল, ফিরবার নামও নেই। লীলা হাসিয়া মেঝেতে বসিয়া পড়িল। বলিল, আসবো কি করে? স্কুলে ভর্তি হয়েছি, বাবা দিয়েছেন ভর্তি করে। বাবার শরীর খারাপ, এখন আমরা কলকাতার বাড়িতেই থাকবো কিনা। এখন কদিন ছুটি আছে, তাই মার সঙ্গে এলাম, আবার বুধবারে যাব। অপুর মুখ হইতে হাসি মিলাইয়া গেল। বলিল, থাকবে না আর তোমরা এখানে? লীলা বলিল, বাবার শরীর ভালো হলে আবার আসব। পরে সে হাসি মুখে বলিল, চোখ বুজে থাকো তো একটু। অপু বলিল, কেন? থাকো না। অপু চক্ষু বুঝিল ও সঙ্গে সঙ্গে হাতে কি একটা ভারী জিনিসের স্পর্শ অনুভব করিল। চোখ খুলিতেই লীলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটা কার্ডবোর্ডের বাক্স তাহার কোলের উপর। বাক্সটা খুলিয়া ফেলিয়া লীলা দেখাইল ভালো দেশি ধুতি চাদর ও রাঙা সিল্কের একটা পাঞ্জাবি। লীলা হাসি মুখে বলিল, মা দিয়েছেন। কেমন হয়েছে? তোমার পৈতের জন্যে। ধুতি চাদর, বিশেষ করিয়া পাঞ্জাবিটা দরের জিনিস, ব্যবহার করা দূরের কথা। এ বাড়িতে পা দিবার পূর্বে অপু চক্ষেও কখনো দেখে নাই। লীলা অপুর মুখের দিকে চাহিয়া বলিল, এক মাসে তোমার মুখ বদলে গিয়েছে, আরও বড় দেখাচ্ছে। দেখি নতুন বামুনের পৈতে। তারপর কান বিঁধতে লাগলো, না আমার ছোট মামাতো ভাইয়েরও পৈতে হলো কিনা। সে কেঁদে ফেলেছিল। হঠাৎ অপু একখণ্ড মুকুল দেখাইয়া বলিল, পড়েছ এই গল্পটা? লীলা বলিল, কি দেখি। অপু পড়িয়া শোনাইল। সমুদ্রের তলায় কোন স্থানে স্পেন দেশের এক ধনরত্নপূর্ণ জাহাজ 200-300 বৎসর পূর্বে ডুবিয়া যায়। আজ পর্যন্ত অনেক খোঁজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করিতে পারে নাই। গল্পটা এইমাত্র পড়িয়া সে ভারী খুশি হইয়াছে। বলিল, কেউ বার করতে পারেনি। কত টাকা আছে জানো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 50 লক্ষ পাউন্ডের সোনারূপ। 1 পাউন্ড 13 টাকা। গুণ করো দেখি। তাহার পরে সে তাড়াতাড়ি একটু কাগজে আঁকটা কষিয়া দেখাইয়া বলিল, এই দেখো এত টাকা। আগেও আঁকটা সে একবার কষিয়াছে। উজ্জ্বল মুখে বলিল, আমি বড় হলে যাব, দেখব গিয়ে, ঠিক বার করব দেখো। কেউ সন্ধান পায়নি এখনো সেখানে। লীলা সন্দিগ্ধ হইয়া বলিল, তুমি যাবে? কোন জায়গায় আছে, তুমি বার করবে কি করে? এই দেখো লিখেছে, পোর্তো প্লাতার সন্নিহিত সমুদ্র গর্ভে। খুঁজে বার করব। সে গল্পটি পড়িয়াই ভাবিয়াছে,
ভালোই হইয়াছে, কেহ বাহির করিতে পারে নাই। সবাই সব বাহির করিয়া লইলে তাহার জন্য কি থাকিবে? সে বড় হইয়া তবে কি তুলিবে? এখন সে যাওয়া পর্যন্ত থাকিলে হয়। লীলার বয়স কম হইলেও খুব বুদ্ধিমতী। ভাবিয়া ভাবিয়া বলিল, ওদের মতো জাহাজ পাবে কোথায়? তোমার একখানা আলাদা জাহাজ চাই, ওদের মতন। সে হয়ে যাবে, কিনব। বড় হলে আমার টাকা হবে না বুঝি? এবার বোধহয় লীলার অনেকটা বিশ্বাস হইল। সে এ লইয়া আর কোনো তর্কও উঠাইল না। খানিকটা পরে বলিল, তুমি কলকাতা গিয়েছ? অপু ঘাড় নাড়িয়া বলিল, আমি দেখিনি কখনো। খুব বড় শহর? এর চেয়ে বড়? লীলা হাসিয়া বলিল, ঢের ঢের। কাশীর চেয়েও বড়? কাশী আমি দেখিনি। তারপর সে অপুকে নিজের পড়ার ঘরে লইয়া আসিল। একখানা খাতা দেখাইয়া বলিল, দেখো তো কেমন ফুল গাছ এঁকেছি, কিরকম ড্রয়িংটা? অপু খানিকটা পরে বলিল, আমি শুই গে, মাথাটা বড্ড ধরেছে। লীলা বলিল, দাঁড়াও, আমি একটা মন্তর জানি মাথা ধরা সারাবার, দেখি। পরে সে দুহাতের আঙুল দিয়া কপাল এমনই ভাবে টিপিয়া দিতে লাগিল যে অপু হাসিয়া উঠিয়া বলিল, বড় সুরসুরি লাগছে। লীলা হাসিয়া বলিল, আমার বড় মামাতো ভাইকে কুস্তি শেখায় একজন পালোয়ান আছে, তার কাছে শেখা। বেশ ভালো না? সেরেছে তো? দিন কতক পরেই লীলারা পুনরায় কলিকাতায় চলিয়া গেল। অপু মাকে বলিয়া কহিয়া একটা ছোট স্কুলে যায়। যে বড় রাস্তার ধারে ইহাদের বাড়ি, সেখান হইতে কিছু দূরে গিয়া বাঁধারে ছোট গলির মধ্যে একতলা বাড়িতে স্কুল। জন 5 মাস্টার, ভাঙা বেঞ্চি, হাতল ভাঙা চেয়ার, তেলকালি ওঠা ব্ল্যাকবোর্ড, পুরনো ম্যাপ খান কতক, ইহাই স্কুলের আসবাব। স্কুলের সামনেই খোলা ড্রেন। অপুদের ক্লাস হইতে জানালা দিয়া বাহিরে চাহিলে পাশের বাড়ির চুনবালির কাজ বিরহিত নগ্ন ইটের দেওয়াল নজরে পড়ে। সে স্কুলে যাইতে যাইতে দেখে ধাঁড়ে ড্রেন সাফ করিতে করিতে চলিয়াছে, স্থানে স্থানে ময়লা জড়ো করা। সারাদিন স্কুলের মধ্যে কেমন একটা বদ্ধ বাতাসের গন্ধ। পাশের এক হিন্দুস্থানি ভুজাওয়ালা দুপুরের পর কয়লার আঁচ দেয়। কাঁচা কয়লার ধোঁয়ার মিষ্টি মিষ্টি গন্ধ বাহির হয়। অপুর মাথার মধ্যে কেমন করে। স্কুলের বাহিরে আসিয়া যেন সেটা কাটিতে চায় না। তাহার ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। শহরের এইসব ইট সিমেন্টের কাণ্ড কারখানায় তাহার হাঁপ ধরে, কেমন যেন দম আটকাইয়া আসে। কিসের অভাবে প্রাণটা যেন আকুলি বিকুলি করে, সে বুঝিতে পারে না কিসের অভাবে। পথে ঘাস খুব কম, গাছপালা বেশি নাই, দু একটা এখানে ওখানে। সুড়কির পথ, পাকা ড্রেন, দুই বাড়ির মাঝখানের ফাঁকে আবর্জনা, ময়লা জল, ছেঁড়া কাপড়, কাগজ। একদিন সে এক সহপাঠীর সঙ্গে তাহাদের বাড়িতে গিয়াছিল। একতলা খোলার ঘর, অপরিসর উঠোনের চারিধারের ঘরগুলিতে এক এক ঘর গৃহস্থ ভাড়াটে থাকে। দোরের গায়ে পুরানো চটের পর্দা। ঘরের মেঝে উঠান হইতে বিঘতের বেশি উঁচু নয়, কাজেই আর্দ্রতা কাটে না। ঘরের মধ্যে আলো হাওয়ার বালাই নাই। উঠান বিশ্রী নোংরা। সকল গৃহস্থই একসঙ্গে কয়লার আঁচ দিয়াছে, আবার সেই মিষ্টি মিষ্টি গন্ধটা। সব শুদ্ধ মিলিয়া অপুর অত্যন্ত খারাপ লাগে। মন যেন ছোট এতটুকু হইয়া যায়। সেদিন তাহারা উহাকে বসিতে বলিলেও সে বেশিক্ষণ থাকিতে পারে নাই। সদর রাস্তায় আসিয়া তবুও অনেকটা স্বস্তি বোধ করিয়াছিল। বাড়ি ফিরিয়াও সেই বদ্ধতা, বরং যেন আরো বেশি।
এখানে ইট সিমেন্টের আর মার্বেল পাথরে চারিধার মায় উঠান পর্যন্ত বাঁধানো। অপু মাটি দেখিতে না পাইলে থাকিতে পারে না। এখানে যা মাটি আছে তাও যেন অন্যরকম। যে মাটির সঙ্গে তার পরিচয়, এ যেন সে মাটি নয়। তাহা ছাড়া ইহাদের বাড়ি চলিবার ফিরিবার স্বাধীনতা কই? থাকিতে হয় ভয়ে ভয়ে চোরের মতো। কে কি বলিবে, উঁচু গলায় কথা কওয়া যায় না, ভয় করে। একদিন অপু দপ্তরখানায় গিয়া দেখিয়াছে বুড়া খাতাঞ্জি একটা লোহার শিক বসানো খাঁচার মতো ঘরে অন্ধকারের মধ্যে বসিয়া থাকে। অনেকগুলি খেরো বাঁধানো হিসাবের খাতা একদিকে স্তূপীকৃত করা। ছোট্ট কাঠের হাত বাক্স সামনে করিয়া বুড়া সারা দিন ঠায় একটা ময়লা চিট তাকিয়া হেলান দিয়া আছে। ঘরে এত অন্ধকার যে দিনমানেও মাঝে মাঝে ছোট্ট একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলে। নিচু তক্তপোষের উপর ময়লা চাদর পাতা, চারিধারে দুকোণে কাপড়ে বাঁধা রাশি রাশি দপ্তর। সে ঘরটা খাতাঞ্জি খানার মতো অত অন্ধকার নয়। দু তিনটা বড় বড় জানালাও আছে, কিন্তু তক্তপোষের নিচে রাশিকৃত তামাকের গুল ও ছেঁড়া কাগজ এবং কড়িকাঠে মাকড়সার জাল ও কেরোসিন আলোর ঝুল। যখন বীরু মুহুরি হাঁকিয়া বলে, ওহে রামদয়াল, দেখো তো গত তৌজিতে বাদ্যকর খাতে কত খরচ লেখা আছে, তখনই কি জানি কেন অপুর মনে দারুণ বিতৃষ্ণা আবার জাগিয়া ওঠে। সকালবেলা অপু দেউড়ির কাছটায় আসিয়া দেখিল বাড়ির ছেলেরা চেয়ার গাড়িটা ঠেলিয়া খেলিতেছে। গাড়িটা নতুন তৈয়ারি হইয়া আসিয়াছে। ডান্ডা লাগানো লোহার চেয়ার, উপরে চামড়ার গদি, বড় বড় চাকা, ঝকঝকে দেখিতে। সে কাছে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছে। রমেন বলিল, এই এসে ঠেলতো একবার আমাদের। এই গাড়িটা আসা অবধি অপুর মনে মনে ইহার উপর লোভ আছে। খুশি হইয়া বলিল, ঠেলছি, আমায় একবার চড়তে দেবেন তো? রমেন বলিল, আচ্ছা হবে, ঠেলতো, খুব জোরে দিবি। খুব খানিকক্ষণ খেলা হইবার পরে রমেন হঠাৎ বলিল, আচ্ছা খুব হয়েছে এই বেলা, থাক আর নয়। পরে গাড়ি লইয়া সকলে চলিয়া যাইতেছে দেখিয়া অপু বলিল, আমি একটু চড়ব না? আচ্ছা যা যা, এবেলা আর চড়ে না, বেশি চড়লে আবার ভেঙে যাবে, দেখা যাবে ও বেলা। ক্ষোভে অপুর চোখে জল আসিল। সে এতক্ষণ ধরিয়া আশায় আশায় ইহাদের সকলকে প্রাণপণে ঠেলিয়াছে। বলিল, বাহ, আপনি যে বললেন আমাকে একবার চড়তে দেবেন আমার পালায়, আমি সকলকে ঠেললাম, বেশ তো। সেদিনও ওই রকমই চড়ালেন না শেষকালে। রমেন বলিল, ঠেললি কেন তুই? না ঠেললেই পারতিস। যা, কে বলেছে তোকে চড়তে দেবে? গাড়ি কিনতে পয়সা লাগে না? সে বলিল, কেন, আপনিও বললেন, ওই সন্তুও তো বললে, ঠেলে ঠেলে আমার হাত গিয়েছে, আর আমি বুঝি একবারটি। বেশ তো আপনি। রমেন গরম হইয়া বলিল, আমি বলিনি, যা। সন্তু বলিল, ফ্রর, বক দেখেছ? কোনো কিছু না। হঠাৎ বড়বাবুর ছেলে টেবু আসিয়া তাহার গলায় হাত দিয়া ঠেলিতে ঠেলিতে বলিল, যা যা, আমরা চড়াবো না, আমাদের খুশি। তোর নিজের ঘরের দিকে যা, এদিকে আসিস কেন খেলতে? টেবু অপুর অপেক্ষা বয়সে ছোট বলিয়া তাহাদের কৃত অপমানের দরুণী হউক বা সকলের ঠাট্টা বিদ্রুপের জন্যই হউক, অপুর মাথা কেমন বেঠিক হইয়া গেল। সে ঝাঁকুনি দিয়া ঘাড় ছিনাইয়া লইয়া টেবুকে এক ধাক্কা মারিতেই টেবু ঘুরিয়া গিয়া দেওয়ালের উপর পড়িয়া গেল। কপালটা দেওয়ালে লাগিয়া খানিকটা কাটিয়া রক্তপাত হইতে টেবু সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ঝি চাকর ছুটিয়া আসিল, খানসামা দারোয়ান ছুটিয়া আসিল। উপরের বৈঠকখানায় বড়বাবু সকালবেলা কাছারি করিতেছিলেন। তিনি সদল বলে নিচে নামিয়া আসিলেন। 10 দিক হইতে 10 ঘটি জল বাতাস, জলপটি হই হই কাণ্ড।
গোলমাল একটু কমিলে বড়বাবু বলিলেন, কই কে মেরেছে দেখি। রামনিহরা সিং দারোয়ান পিছন হইতে ঠেলিয়া অপুকে বড়বাবুর সামনে দাঁড় করাইয়া দিল। বড়বাবু বলিলেন, একে? ওই সেই কাশীর বামুন ঠাকরুনের ছেলে না? গিরিশ সরকার আগাইয়া আসিয়া বলিল, ভারী বদ ছোকরা, আবার জ্যাঠামি ওর যদি শোনেন বাবু। সেই সেবার থিয়েটারের দিন বসেছে একেবারে সকলের মুখের সামনে বাবুদের জায়গায়। সরে বসতে বলেছি, মুখে মুখে তর্ক কি। সেদিন আবার দেখি ওই শেঠেদের বাড়ির মোড়ে রাস্তায় একটা লাল পাঞ্জাবি গায়ে দিয়ে বাদশাহী খেতে খেতে আসছে। এই বয়সেই তৈরি। বড়বাবু রমেনকে বলিলেন, সকালে আজ তোমাদের মাস্টার আসেনি? পড়াশুনো ছিল না? এই আমার বেতের ছড়িটা নিয়ে এসো তো কেউ। ওর সঙ্গে মিশে খেলা করতে কে বলে দিয়েছে তোমাদের? রমেন কাঁদো কাঁদো মুখে বলিল, ওই তো আমাদের খেলার সময় আসে, আমরা কেন যাব? জিজ্ঞেস করুন বরং সন্তুকে। আপনার সেই ছবিওয়ালা ইংরাজি ম্যাগাজিনগুলোর ছবি দেখতে চায়, আবার বড় বড় বৈঠকখানায় ঢুকে এটা সেটা নেড়ে চেড়ে দেখে। গিরিশ সরকার বলিল, দেখুন শখটা দেখুন আবার। এবার অপুর পালা। বড়বাবু বলিলেন, সরে এসো দিকে। টেবুকে মেরেছ কেন? ভয়ে অপুর প্রাণ ইতিপূর্বেই উড়িয়া গিয়াছিল। সে রাগের মাথায় ধাক্কা দিয়াছিল বটে, কিন্তু এত কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। সে আড়ষ্ঠ জিহ্বা দ্বারা অতি কষ্টে উচ্চারণ করিল, টেবু আমাকে আগে তো আমাকে। বড়বাবু কথা শেষ করিতে না দিয়াই বলিলেন, টেবুর বয়স কত? আর তোমার বয়স কত জানো? গুছাইয়া বলিতে জানিলে অপুর পক্ষ হইতেও একথা বলা চলিত যে টেবুর বয়স কিছু কম হইলেও কার্যে সে অপুর জ্যাঠামশাই নীলমণি রায় অপেক্ষাও পাকা। বলা চলিতে পারিত যে টেবু ও এ বাড়ির সব ছেলেই বিনা কারণে যখন তখন তাহাকে বাঙাল বলিয়া খেপায়, বক দেখায়, পিছন হইতে মাথায় ঠোকর মারে। সে না হয় একটু খেলা করিতে যায়, এই তো তাহার অপরাধ। কিন্তু উঠান ভরা লোকারণ্যের কৌতূহলী দৃষ্টির সম্মুখে বিশেষ করিয়া বড়বাবুর সঙ্গে কথা কহিতে জিহ্বা তাহার তালুর সঙ্গে জুড়িয়া গিয়াছিল। সে শুধু বলিল, টেবুও আমাকে শুধু শুধু আমাকে এসে। বড়বাবু গর্জন করিয়া বলিলেন, স্টুপিড ডেপো ছোকরা, কে তোমাকে বলে দিয়েছে এদিকে এসে এদের সঙ্গে খেলতে? এই দাও তো বেতটা, এগিয়ে এসো এসো। সপাং করিয়া একটা ঘা সজোরে পিঠে পড়িবার সঙ্গে সঙ্গে সে কেমন বিস্ময়ের চোখে বড়বাবু ও তাহার পুনর্বার উদ্যত বেতের ছড়িটার দিকে চাহিল। জীবনে সে কখনো ইহার পূর্বে মার খায় নাই, বাবার কাছেও নয়। তাহার বিভ্রান্ত মন যেন প্রথমটা প্রহার খাওয়ার সত্যটাকে গ্রহণ করিতে পারিতেছিল না। পরে সে কতকটা নিজের অজ্ঞাত সারেই বেতটা ঠেকাইবার জন্য হাত দুখানা উঠাইল, কিন্তু এবার আর তাহার দুঃখ করিবার কিছু রহিল না যে সে তাহার পালার বেলা ফাঁকে পড়িল। বেতের সপাসপ শব্দে টেবুকেও কপালের ব্যথা ভুলিয়া চাহিয়া দেখিতে হইল। রাধুনির ছেলের যাহাতে স্পর্ধা আর না হয়, বড়বাবু এ বিষয়ে তাহাকে সুশিক্ষাই দিলেন। অন্য বেত হইলে ভাঙিয়া যাইত, এই বেতটা বোধ হয় খুব দামি। বড়বাবু হাঁপ জিরাইয়া লইয়া বলিলেন, বুড়ো ধাড়ি বয়াটে ছোকরা কোথাকার, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি, ফের যদি শুনি এ বাড়ির কোনো ছেলের সঙ্গে মিশেছ, কান ধরে তক্ষুনি বাড়ি থেকে বিদায় করে দেব। পরে কাহার দিকে চাহিয়া কহিলেন, দেখুন না ধীরেনবাবু, বিধবা মা, সতীশবাবু ম্যানেজার কাশী থেকে আনলেন। ভাবলাম জাতের মেয়ে, থাকুক, দেখুন কাণ্ড। মা ভাত রাঁধে, উনি পাঞ্জাবি গায়ে দিয়ে সিগারেট খেয়ে বেড়ান। ধীরেনবাবু বলিলেন, ওসব ওই রকমই হয়ে থাকে। এরপর কোকেন খাবে, মার বাক্স ভাঙবে,
ওর নিয়মই ওই, তার উপর আবার কাশির ছেলে। বাড়ির মধ্যে সব কথা গিয়া পৌঁছায় না। অপুর মার খাওয়ার কথা কিন্তু সর্বজয়া শুনিল, একটু ভালো করিয়াই শুনিল। গৃহিণী বলিলেন, ওরকম যদি গুন্ডো ছেলে হয় তাহলে বাছা, ইত্যাদি। রুটির ঘর হইতে আসিয়া দেখিল অপু স্কুলে গিয়াছে। মাকে কিছু বলে নাই, এসব কথা সে কখনো মাকে বলেও না। রাগে দুঃখে ক্ষোভে সর্বজয়ার গা ঝিমঝিম করিতে লাগিল, সর্বাঙ্গ হইতে যেন ঝাল বাহির হইতে থাকিল। ঘরে না থাকিতে পারিয়া সে বাহিরের অপরিসর বারান্দাটাতে আসিয়া দাঁড়াইল। তাহার অপুর গায়ে হাত। সে যে এখনো বলে, মা, সিঁড়ির ঘর দিয়ে যখন তুমি রান্না বাড়ি থেকে আসবে তখন রাত্রে তোমায় একদিন এমন ভয় দেখাবো, তাহার কি কোনো বুদ্ধি আছে? কত লাগিয়াছিল, কে তাহাকে বুঝিয়াছে সেখানে? কে শুনিয়াছে তাহার কান্না? সর্বজয়ার বুক ফাটিয়া কান্না আসিল। অন্ধকার রাত, আকাশে দু একটা তারা জলজল করে। আস্তাবলের মাথায় আমলকি গাছের ডালে বাতাস বাঁধে। দালানের কোণের লোহার ফুটা চৌবাচ্চার পাশে বসিয়া কথাটা ভাবিতে ভাবিতে কান্নার বেগে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। ঠাকুর, ও আমার বড় আদরের ধন। তুমি তো জানো ও একদণ্ড চোখের আড়াল থেকে সরলে আমি স্থির থাকতে পারি নে। যা কিছু শাস্তি দেবার আমার উপর দিয়ে দাও ঠাকুর, ওকে কিছু বলো না। আমার বুক ফেটে যায় ঠাকুর, তা আমি সইতে পারবো না। সকাল সকাল অপুদের স্কুলের ছুটি হইয়া গেল। তাহার ক্লাসের ছেলেরা ধরিল তাহাদের ফুটবল খেলায় অপুকে রেফারি হইতে হইবে। অপু ভারী খুশি হইল। ফুটবল খেলা সে এ শহরে আসিবার পূর্বে কোনোদিন দেখে নাই। সে খুব ভালো খেলিতেও পারে না, তবুও কিন্তু ক্লাসের ছেলেরা তাহাকেই সকলের চেয়ে পছন্দ করে। খেলায় রেফারি হইতে প্রায়ই তাহার ডাক পড়ে। সে বলিল, সেই বড় হুইসেলটা বাড়ি থেকে নিয়ে আসি ভাই, বাক্সে পড়ে রয়েছে। আমি ঠিক 4টের সময় মাঠে যাব এখন। পথে আসিতে আসিতে অপুর সকালের কথাটা মনে উঠিল। আজ সারা দিনটাই সে কথা ভাবিয়াছে। বাটসাই খাইতে গিয়া সেদিন গিরিশ সরকারের সামনে পড়িয়া গিয়াছিল, এ কথা ঠিক, কিন্তু বাটসাই কি সে রোজ খায়? সেদিন মেজ বৌরানীর দেওয়া রাঙা পাঞ্জাবিটা গায়ে দিয়া স্কুল হইতে ফিরিবার পথে তাহার হঠাৎ শখ হইয়াছিল, এই রকম পাঞ্জাবি গায়ে দিয়া বাবুরা বাটসাই খায়, সেও একবার খাইবে। তাই খাবারের পয়সাটায় বাটসাই কিনিয়া সে ধরাইয়া খাইতেছিল। কিন্তু সেই একদিন নিশ্চিন্দিপুরে লুকাইয়া খাইতে গিয়াও ভালো লাগে নাই, সেদিনও লাগিল না। তাহার মনে হইয়াছিল, ধুর, এ না কিনে 1 পয়সার ছোলা ভাজা কিনলে বেশ হতো। এই যে কেন লোকে কিনে খায়, কিন্তু গিরিশ সরকার না জানিয়া শুনিয়া তাহাকে যা তা বলিল কেন? ভাগ্যিস লীলা এখানে নাই, থাকিলে সে দেখিলে বড় লজ্জার কথা হইত। মাও বোধহয় টের পায় নাই, পাছে মা টের পায়, এই জন্যই তো সে ওবেলা তাড়াতাড়ি স্কুলে চলিয়া আসিয়াছিল। লীলা কতদিন এখানে আসে নাই, সেই 8 বছর গিয়াছে, আর আসে নাই। এখন আসিলেই কি আর উহারা তাহার সহিত কথা কহিতে দিবে? বাড়ি ফিরিতেই দেউড়ির কাছটায় আসিয়া শুনিল উপরের বৈঠকখানায় কলের গান হইতেছে। শব্দটা কানে যাইতেই সে খুশি ভরা উৎসুক চোখে মুখ উঁচু করিয়া দোতলার জানালার নিচে রাস্তার উপর দাঁড়াইয়া গেল। শব্দটা কানে যাইতেই সে খুশি ভরা উৎসুক চোখে মুখ উঁচু করিয়া দোতলার জানালার নিচে রাস্তার উপর দাঁড়াইয়া গেল। রাস্তা হইতে গানের কথা সব ভালো বোঝা যায় না, কিন্তু সুরটি ভারী চমৎকার। শুনিতে শুনিতে স্কুল, খেলা, রেফারিগিরি, উবেলার মার খাওয়া মন হইতে সব একেবারে মুছিয়া গেল।
গানের সুরে তাহার মনটা আপনা আপনি কোথায় উড়িয়া যায়। সেই তখন যখন নিশ্চিন্দিপুরের নদীর ধারে বেড়াইতে গিয়া কতদিন দেখিত ওপারের উলুখড়ের মাঠে ছোট রাঙা ফুলে ভরা শিমুল চারা, তাদের পিছনে কত দূরে নীল আকাশের পট, খড়ের মাঠ যেন আঁকা, রাঙা ফুল শিমুল চারা যেন আঁকা, শুকনা ডালে কি পাখি বসিয়া থাকিত, সব যেন আঁকা। তাহাদের সকলের পিছনে সেই দেশটা, বহু দূরের দেশটা, কোন দেশ তাহার জানা নাই, মাত্র মনের খুশিতে সেটা ধরা দিত। কে যেন ডাকে, কত দূর হইতে উচ্ছ্বসিত আনন্দ ভরা পরিচিত সুরের ডাক আসে, অপু। মন খুশিতে ভরিয়া উঠিয়া সাড়া দেয়, যাই। তাহাদের ছোট ঘরটাতে ফিরিতে তাহার মা জিজ্ঞাসা করিল, সকাল সকাল এলি যে? সে বলিল, ওপর ক্লাসের ছেলেরা বল খেলায় জিতেছে, তাই হাফ স্কুল। তাহার মা বলিল, আয় বস এখানে। খানিকক্ষণ পরে গায়ে হাত বুলাইতে বুলাইতে একটু ইতস্তত করিয়া বলিল, আজ তোকে ওরা কি জন্যে নাকি ডেকে নিয়ে গিয়ে নাকি বকেছে? না, ওই টেবুর একটুখানি লেগেছে, তাই বড়বাবু ডেকে বলছিলেন কি হয়েছে তাই। বকে টকে নিত না। তাহার মা খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, একটা কথা ভাবছি, এখান থেকে চলে যাবি? সে আশ্চর্য হইয়া মায়ের মুখের দিকে চাহিল, পরে হঠাৎ খুশি হইয়া বলিয়া উঠিল, কোথায় মা? নিশ্চিন্দিপুর? সে বেশ তো, চলো। আমি সেখানে ঠাকুর পুজো করব, পৈতেটা তো হয়ে গিয়েছে, নিজেদের দেশ, বেশ হবে, এখানে আর থাকবো না। সর্বজয়া বলিল, সে কথাও তো ভাবছি আজ 2 বছর। সেখানে যাবি বলছিস? কি আর আছে বল দেখি সেখানে? এক বাড়িখানা, তাও আজ 3 বছর বর্ষায় জল পাচ্ছে, তার কিছু কি আছে আর দিন? মানধাতার আমলের পুরনো বাড়ি, ছিল একটু ধানের জমি, তাও তো গিয়ে মাথা গোজবার জায়গাটুকুও নেই। 70 হাসাতে যাওয়া। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, একটা কাজ করলে হয়, চল বরং। আচ্ছা, কাশী যাবি? বিশেষ কিছু ঠিক হইল না। তাহার মায়ের তখনও খাওয়া হয় নাই। স্নান সারিয়া পুনরায় রান্না বাড়ি চলিয়া গেল। অপুর একটা কথা মনে হইল, তাহার গানের গলা আছে। দিদি বলিত, যাত্রা দলের বন্ধুও সেবার বলিয়াছিল, সে যদি কোনো যাত্রা দলে যায় তাহাকে নেয় না। এখানে মার বড় কষ্ট, এখান হইতে সে মাকে লইয়া যাইবে। উহ, কি গরম! রান্নাবাড়ির নলের মুখে ধোয়া কুণ্ডলি পাকাইয়া উঠিতেছে, কার্নিশের গায়ে রোদ, ঘরের ভিতরটা এরই মধ্যে অন্ধকার। আস্তা বলে মাতাবিয়া সহিস কি হিন্দি বুলি বলিতেছে। পাথর বাঁধানো মেঝেতে ঘোড়ার খুর ঠুকিবার খটখট আওয়াজ, ড্রেনের সেই গন্ধ। তাহার মাথাটা এমন ধরিয়াছে যেন ছিঁড়িয়া পড়িতেছে। সে ভাবিল, এখন একটু শুয়ে নি, এরপর উঠে খেলার মাঠে যাব। মোটে 3টে বেজেছে, এখন বড় রোদটা। বিছানায় শুইয়া একটা কথাই বারবার তাহার মনে আসিতে লাগিল। এ কথাটা এতদিনে এভাবে সে ভাবিয়া দেখে নাই। এতদিন যেন তাহার মনের কোন কোণে সবসময় স্পষ্টভাবে জাগিয়া থাকিত যে এসবের শেষে যেন তাহাদের গ্রাম অপেক্ষা করিয়া আছে তাহাদের জন্য। যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না, সে জানে, তবুও এ মোহটুকু তার একেবারে কাটে নাই। কিন্তু আজকার সমুদায় ব্যাপারে, বিশেষ করিয়া মায়ের ও বড়বাবুর কথায় তাহাদের নিরাশ্রয়তা ও গৃহহীনতার দিকটা তাহার কাছে বেশ স্পষ্ট হইয়া উঠিল।
আর কি কখনো সে তাহাদের গায়ে ফিরিতে পাইবে না? কখনো না, কখনো না। এই বিদেশ, এই গিরিশ সরকার, এই চোর হইয়া থাকা, না হয় মায়ে ছেলে হাত ধরিয়া ছন্ন ছাড়া পথে পথে চিরকাল, এরাই কি কায়েম হইতে আসিয়াছে? আস্তা বলে দুই সহিসে ঝগড়া বাঁধাইয়াছে। রান্না বাড়ির ছাদে কাকের দল ভাতের লোভে দলে দলে জুটিতেছে। একটু পরে তাহার মনে হইল একই কি কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছে, একই কি কথা। আস্তা বলে ঘোড়ার খুঁড়ের আওয়াজ থামে নাই, সে যেন মাটির ভিতর কোথায় সেঁধিয়া যাইতেছে, খুব খুব মাটির ভিতর। নিচের দিকে কে যেন টানিতেছে, বেশ আরাম, মাথা ধরা নাই, বেশ আরাম। উহ, কি রোদটাই ঝাঁঝা করিতেছে। দিদির যা কাণ্ড, এত রোদ্দুরে চড়ুই ভাতি। সে বলিতেছে, দিদি শুয়ে নে, এই রোদ্দুরে চড়ুই ভাতি। রানুদি কানের কাছে বসিয়া কিসব কথা, অনেক কিসব কথা বলিয়া যাইতেছে। রানুদির ছলছলে ডাগর চোখ দুটি অভিমান ভরা। সে কি করিবে? নিশ্চিন্দিপুরে তাহাদের চলে না যে। রানুদি না লীলা? হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। সে বাবাকে বলিল, 1 পয়সার বাঁশের বাঁশি কিনব বাবা, একটা পয়সা দেবে? তাহার বাবা তাহার বড় বড় চুল কানের পাশে তুলিয়া দিতে দিতে আদর করিয়া বলিতেছে, বেশ হয়েছে তোর গল্পটা, ছাপিয়ে এলে আমায় দেখতে দিস খোকা। সে বলিতেছে, কোকেন কি বাবা? গিরিশ সরকার বলেছে আমি নাকি কোকেন খাবো। বাবার গলায় পদ্ম বীজের মালা, সেই কথক ঠাকুরের মতো। তাহাদের মাঝের পাড়ার স্টেশন, কাঠের বড় তক্তাটায় লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে ভারী বোঁচকাটা পিঠে, মা পিছনে পিছনে। তাহার গায়ে রাঙা পাঞ্জাবিটা, কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে, পাকা বটফলের গন্ধে ভরা বাতাসটা। নিশ্চিন্দিপুরের পথ যেন ফুরাইতেছে না, সে চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে। সে আর মা এ পথে একা কখনো আসে নাই, পথ সে চিনিতে পারিতেছে না। ও কাস্তে হাতে কাকা, শুনছ? নিশ্চিন্দিপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশোরা নিশ্চিন্দিপুর, বেত্রবতীর ওপারে। তাহার মা ঘরে ঢুকিয়া বলিল, হ্যাঁ রে ওঠ। অপু, বেলা যে আর নেই, বললি যে কোথায় খেলতে যাবি, ওঠ ওঠ। সে মায়ের ডাকে ধড়মড় করিয়া বিছানার উপরে উঠিয়া বসিয়া চারিদিকে চাহিল। ওহ, কি বেলাই গিয়াছে, রোদ একেবারে কোথায় উঠিয়া গিয়াছে। তাহার মা বলিল, বললি যে কোথায় খেলতে যাবি, তা গেলি কই? অবেলায় পড়ে পড়ে কি ঘুমটাই দিলি। দেব তোর সেই বাঁশিটা বের করে? তরঙ্গ হইতে বাহির করিয়া বাঁশিটা মা বিছানার কোণে রাখিয়া দিল বটে। সে কিন্তু রেফারিগিরি করিতে যাওয়ার কোনো উৎসাহ দেখাইল না। ঘরের মধ্যে এরই মধ্যে অন্ধকার। উঠিয়া আসিয়া জানালার কাছে অন্যমনস্কভাবে চুপ করিয়া দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। বেলা একেবারে নাই, কি অসহ্য গুমট। আস্তা বলে ড্রেনের গন্ধটা যেন আরো বাড়িয়াছে। ফটকের পেটা ঘড়িতে ঠং ঠং করিয়া বোধহয় 6টা বাজিতেছে। ওই আস্তা বলের মাথায় যে আকাশটা, ওরই ওপারে পূর্ব দিকে বহু দূরে তাহাদের নিশ্চিন্দিপুর। আজ কতদিন সে নিশ্চিন্দিপুর দেখে নাই, 3 বৎসর, কত কাল। সে জানে নিশ্চিন্দিপুর তাহাকে দিনে রাতে সব সময়ে ডাকে।
শাঁখারি পুকুর ডাক দেয়, বাঁশ বনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলার সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাক দেন। পোড়া ভিটার মিষ্ট লেবু ফুলের গন্ধে, সজনে তলার ছায়ায় ছায়ায় আবার কবে গতিবিধি, আবার কবে তাহাদের বাড়ির ধারের শিরীষ সোঁদালি বনে পাখির ডাক। এতদিন তাহাদের সেখানে ইছামতিতে বর্ষার ঢল নামিয়াছে, ঘাটের পথে শিমুলতলায় জল উঠিয়াছে, ঝোপে ঝোপে নাটা কাটা বনকলমির ফুল ধরিয়াছে, বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামের ঘাটটাতে কুঁচ ঝোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণ তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতার বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝি মাছ ধরিবার দুয়ারি পাতিয়াছে। আজ সেখানকার হাটবার। ঠাকুরঝি পুকুরের সেই বটগাছটার পিছনে দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে, আর তাহারি তলাকার মেঠো পথ বাহিয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাহাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিতেছে, কিচ কিচ করিয়া পাখি ডাকিতেছে। সেই মিষ্ট নিঃশব্দ শান্ত বৈকাল, সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের উপরের কঞ্চির ডালটাতে সেই রকমই বসে। মায়ের হাতে পোঁতা লেবু চারাটা হয়তো এতদিন লেবু ফলিতেছে। আরও কিছুক্ষণ পরে তাহাদের সে ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাইবে, কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাঁঝ জ্বালিবে না, প্রদীপ দেখাইবে না, রূপকথা বলিবে না। জনহীন ভিটার উঠান ভরা কালো মেঘের জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকিবে। গভীর রাত্রে পিছনের ঘন বনে জগডুমুর গাছে লক্ষ্মী পেঁচার রব শোনা যাইবে। কেহ কোনো দিন সেদিক মারাইবে না। গভীর জঙ্গলে চাপা পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনো দিন জানিবে না। ওড় কমলের ফুল ফুটিয়া আপনা আপনি ঝরিয়া পড়িবে, কুল নোনা মিথ্যাই পাকিবে, হলদে ডানা তেরো পাখিটা কাঁদিয়া কাঁদিয়া ফিরিবে। বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছি নামিবে চিরদিন। ওবেলা এক উঠান লোকের সম্মুখে বিনা বিচারে মার খাইয়াও তাহার চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হয় নাই। কিন্তু এখন নির্জন ঘরের জানালাটাতে একা একা দাঁড়াইয়া হঠাৎ সে কাঁদিয়া আকুল হইল। উচ্ছ্বসিত চোখের জল ঝরঝর করিয়া পড়িয়া তাহার সুন্দর কপল ভাসাইয়া দিতেই চোখ মুছিতে হাত উঠাইয়া আকুল সুরে মনে মনে বলিল, আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয়। ভগবান, তুমি এই করো, ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়, নইলে বাঁচব না, পায়ে পড়ি তোমার। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলিলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে। ঠ্যাঙাড়ে বীরু রায়ের বটতলায় কি ধলচিতের খেয়া ঘাটের সীমানায়, তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্ম ফুলে ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে। দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে চলে।
এগিয়েই চলে। অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দযাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি। চলো এগিয়ে যাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ শুনলেন চতুর্দশ ও শেষ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।